প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে দুটো রিপোর্ট পাবলিশ হয়েছে। একটি হচ্ছে যে নতুন কারখানা ওপেন হচ্ছে, আবার অনেক কারখানা বন্ধ হচ্ছে। তো আসলে ওপেন হচ্ছে কেন, বন্ধ হচ্ছে কেন, সেটা নিয়ে একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট আছে। এবং পাশাপাশি আরেকটি রিপোর্ট আছে যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যে গ্যাস প্রেশার পাওয়ার কথা তার আসলে অনেক বেশি কম পাচ্ছে, এবং তারা কিভাবে চলছে, কিভাবে স্ট্রাগল করছে, পাশে আরেকটি রিপোর্ট। সো দ্বিতীয় রিপোর্টটি দর্শক আমি সাজ্জাদুর রহমান করেছি, এবং যে নতুন ফ্যাক্টরি ওপেন হওয়া, কিছু ফ্যাক্টরি বন্ধ হওয়া, এই সংক্রান্ত রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। সো দর্শক, আমরা আজকে আলোচনা করব দুজন যে আসলে এই বিষয়গুলো কি অনেকটা কন্ট্রাস্টিং, যে ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার এনার্জি ক্রাইসিসটা ঠিক একইভাবে পারসিস্ট করছে। তো এগুলো নিয়ে আসলে ওভারঅল সিচুয়েশনটা নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। আপনার থেকে প্রথমেই জানতে চাই যে আসলে এই যে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে, আপনি কি কোনো নাম্বার বলতে পারবেন যে আসলে কি পরিমাণ বন্ধ হয়েছে, কি পরিমাণ ফ্যাক্টরি ওপেন হয়েছে নতুন করে? সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। এখানে আমরা যে তথ্যটা নিয়েছি এটা হলো অ্যাপারেল সেক্টর। অ্যাপারেল সেক্টর মানে তৈরি পোশাক, টেক্সটাইল এবং অ্যাক্সেসরিজ, গার্মেন্ট রিলেটেড সবগুলো মিলেই আসলে অ্যাপারেল। তো এই সেক্টরটাকে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করেছি যে এখানে গত 2 বছর ধরেই বন্ধ হচ্ছে, খুলছেও, ওপেনও হচ্ছে, বাট গত 6 মাসের আপডেটটা আমরা একটু নেওয়ার চেষ্টা করেছি, তথ্যটা জানার চেষ্টা করেছি। সেখানে আমরা যেটি পেয়েছি যে 6 মাসে 100-র বেশি ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এবং এখানে কাজ হারিয়েছে প্রায় 1,80,000 শ্রমিক। আচ্ছা। এবং এই 6 মাসে আবার 70টির মতো ফ্যাক্টরি চালু হয়েছে। সেই 70টিতে কিন্তু ওই যে পরিমাণ শ্রমিক বন্ধ হওয়ার কারণে কাজ হারিয়েছে, যে 70টি ফ্যাক্টরি ওপেন হয়েছে সেগুলো কিন্তু ওই পুরোটাকে অ্যাবজর্ব করতে, পুরো শ্রমিকের চাকরির যোগান দিতে পারেনি। অল্প কিছু 60 বা 70 হাজারের মতো শ্রমিকের, তার মানে 1 লাখের উপরে। হ্যাঁ, 1 লাখের উপরে নেট জব লস, মানে জব লস যদি আমরা বলি। তবে এখানে আমরা যে 100টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এর বাইরে আবার 40টি বা 50টির মতো ফ্যাক্টরি আছে, সেখানে শ্রমিক ছাঁটাইও হয়েছে। অর্থাৎ হয়তো তার অর্ডার কম বলে সেই ফ্যাক্টরিটা শ্রমিক কমিয়েছে, যার হয়তো 1000 শ্রমিক, উনি 200 শ্রমিক বা 100 শ্রমিক কমিয়েছেন, এটিও ছিল। বাট আমরা যেটা দেখতে চেয়েছি, এরপরে যেটা ধরেন যে আমি একটু জানতে চাই স্পেসিফিক, যে বৈপরীত্য ব্যাপার, বন্ধ হচ্ছে আবার খুলছে, তো আসলে কারা বন্ধ করছে, কেন করছে, আর যারা নতুন ফ্যাক্টরি খুলছে এই রকম ঝুঁকিতে যাচ্ছে, তারা কেন সেটাতে যাচ্ছে, কারণটা কি? এটা একটা ইন্টারেস্টিং ইস্যু। আপনাকে বলি, ফ্যাক্টরি খোলা বা বন্ধ হওয়া এটা কিন্তু একটা রেগুলার প্রসেস, এটা বহু লম্বা সময় ধরেই কিন্তু হয়ে আসছে। কিছু ফ্যাক্টরি হয়তো তিনি নানান কারণে তার নিজের ব্যবস্থাপনার দুর্বলতা অথবা অর্ডার কমে যাওয়া বা সরকারের কোনো পলিসির কারণে উনি হয়তো বিপদে পড়েছেন, সে কারণে বন্ধ করে দেন। আবার একই সময়ে কিন্তু নতুন করে খুলেও। আপনাকে একটা তথ্য আমরা বলি যে আমাদের গত অর্থ বছরে, সর্বশেষ অর্থ বছরে আমাদের কিন্তু অনেক বেশি যে এক্সপোর্ট কমে গিয়েছে বিষয়টা এমন নয়। আমাদের আগের বছর যা, তার চাইতে অল্প কিছু, আমাদের সামান্য কিছু কমেছে, বাড়েনি, কমেছে। তার অর্থ হচ্ছে, এটা মিন করে যে আমার আসলে অর্ডারের ফ্লো, অথবা আমরা যে কোনোভাবে হোক আমরা অর্ডারটা আগের মতো পাচ্ছি না, আগের মতো আমরা নিতে পারছি না। এখন বিশ্বের অন্যান্য কিছু দেশও অর্ডার হারাচ্ছে, বাট আবার কিছু দেশ পাচ্ছে। তাহলে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলো যখন পায়, আমরা কেন তাদের মতো পাই না? এটি একটা বিষয় এখানে। তাহলে একটা বিষয় দাঁড়াচ্ছে যে একটা অংশ, এখন যে ফ্যাক্টরিগুলা বন্ধ হচ্ছে তারা মূলত শুরুর দিকে গত 2 বছরে মধ্যে, আমরা যদি 2024-এর আগস্টের পর থেকে বলি, তাহলে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। মোস্টলি এরা হয়তো পলিটিক্যাল ইস্যু ছিল, তারা হয়তো অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে তো অ্যাক্টিভলি ধরেন যে পলিটিক্স করতেন। আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে কিন্তু অলমোস্ট 30-32 জন এমপি ছিল আগের সরকারের সময়। তো ফলে অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অনেকে পালিয়ে গিয়েছে মামলা, নানান কারণে তারা আসলে ঠিকমতো নেতৃত্ব দিতে পারেনি, অথবা ব্যাংক লোন, নানান জায়গায়। এখানে এটা সাপ্লাই চেইনের যে কোনো একটা জায়গায় যখন বাধাপ্রাপ্ত হয়, উনি যিনি রপ্তানি করবেন, উনি তো কাঁচামাল কিনতে হবে, তাহলে ওনার ব্যাংকের লোন লাগবে। রাইট। তো
এখন যদি ওনার কোনো একটা ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট দিতে ব্যর্থ হন বা এরকম প্রবলেম হয়, তখন ব্যাংক আর তার পাশে দাঁড়ায় না। আস্তে আস্তে তাদের কিন্তু অক্সিজেন কমতে থাকে, ফলে একটা সময় পরে তারা ব্যর্থ হয়। এটি একটি বড় কারণ ছিল তখন। এখনও আপনাকে একটা ইন্টারেস্টিং ইস্যু বলি, এখানে গার্মেন্টসের চাইতে কিন্তু টেক্সটাইল ফ্যাক্টরি বেশি বন্ধ হয়েছে। টেক্সটাইল আমরা জেনেছি যে 62টি টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, স্পিনিং সহ 6 মাসে, গত 6 মাসে। এবং তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কিছু অ্যাক্সেসরিজও আছে, এগুলো বন্ধ হয়েছে। এই ফ্যাক্টরিগুলো মূলত দীর্ঘদিন, যেইটা আমি যে আলোচনাটা একটু আগে করলাম, ইন্টারন্যাশনালি তার অর্ডারের ফ্লো কম, তার মিসম্যানেজমেন্ট ছিল, কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট ছিল। স্থানীয়ভাবে ব্যাংক তার পাশে দাঁড়ায়নি, হয়তো 2-3টা ইনস্টলমেন্ট উনি দিতে পারেননি, বা ব্যাংকের যেই রুলস এখন আছে সেই রুলস উনি ফেল করেছেন। ফেল করলে একটা সময় হয়তো ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে হতে পারে ব্যাংক তাকে তার হয়তো দাঁড়িয়েছে, আবার উনি 1-2টা অর্ডার কমপ্লিট করার পরে উনি আবার টিকতে পেরেছেন। কিন্তু এখন হয়তো ব্যাংক তার পাশে দাঁড়ায়নি। এটা একটা বড় কারণ আমাদের যারা এক্সপোর্টার তাদের বক্তব্য। আর কোনো কারণ? এটা এই কারণগুলো ছিল মেজর। তাহলে যারা ওপেন করেছে, এখন যারা ওপেন করেছে, এখানে আপনি খেয়াল করবেন, আমরা তথ্য নিয়ে দেখলাম যে বড় বড় ফ্যাক্টরি, যেমন আপনার হামিম গ্রুপ, তারা এক্সপানশনে গিয়েছে। হামিম গ্রুপ একটা বেশ বড় এবং অত্যাধুনিক একটা অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি তৈরি করেছে, অলরেডি শুরু করেছে তারা অপারেশন, এবং এটা ফুল যখন কার্যক্রম শুরু হবে তখন এখানে 10,000-এর বেশি শ্রমিকের কর্মসংস্থান হবে। অ্যাক্সেসরিজে 10,000-এর বেশি শ্রমিকের কর্মসংস্থান হওয়া মানে কিন্তু এটা অনেক বড় অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি। এবং এনভয় গ্রুপ আপনার ব্লেন্ডেড ইয়ার্ন, আপনি জানেন কটন এবং ম্যানমেড ফাইবারের সমন্বয়ে যেই সুতা বানানো হয়, এটা একটু হায়ার এন্ডের পোশাকের জন্য এই ধরনের সুতাগুলো হয়, সেই ধরনের একটি ফ্যাক্টরি তারা তৈরি করেছে। আবার শুধুমাত্র কটন ইয়ার্নের আরেকটি ফ্যাক্টরি তাদের যা ক্যাপাসিটি আছে তার চাইতে তারা বাড়িয়েছে, এবং এখানে প্রায় নতুন করে 400 কোটি টাকার মতো, 350 থেকে 400 কোটি টাকার মতো তাদের একটা নতুন বিনিয়োগ এসেছে। তো তাদেরও বক্তব্য হচ্ছে, আমরা তাদের সাথে কথা বলেছি, যে তারা দেখছেন যে গত বছর যে ইন্টারন্যাশনালি চাহিদাটাতে কিছুটা কমতি ছিল, আগামী বছর চাহিদা কমার সম্ভাবনা তারা মনে করছেন কম। আচ্ছা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের মতো দেশ থেকে আসলে গার্মেন্ট ব্যবসা মানে চলে যাওয়ার সম্ভাবনা কম। আমাকে এনভয়েরই একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বললেন যে আরও অন্তত 3 দশক বাংলাদেশে এই পোশাকের ব্যবসাটা থাকবে। তো ফলে মানে তাদের একটা আশা, আবার তাদের নিজেদেরও কিছু প্রয়োজন আছে, তারা কিন্তু অনেক ইয়ার্ন কিনতেও হয়, তো এখন নিজেরাই সেই ফ্যাক্টরি থেকে কনজামশন একটা অংশ নিজেরাই করবেন, প্লাস তাদের তো ভালো ভালো বায়ার আছে, তাদের কাছে বিক্রি করতে পারবেন। এর বাইরে আমরা আবার দেখছি কিছু ছোট ছোট উদ্যোক্তাও আসছে। ছোট ধরুন 500 শ্রমিক দিয়ে শুরু করা গার্মেন্ট, ইভেন 200 শ্রমিক দিয়ে শুরু করা ফ্যাক্টরির তথ্য আমরা পেয়েছি। তারা কি কাজ পাচ্ছে? তো আপনি তো বললেন যে অর্ডার কমছে। হ্যাঁ, কিন্তু এইখানে ইন্টারেস্টিং যে ইনফরমেশনটা সেটা হলো, এখানে যারা ইনভেস্ট করতেছে তারা একসময় হয়তো বাইং হাউসে চাকরি করতো বা ইভেন গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতো বেশ কয়েক বছর, এখন কয়েকজন মিলে শুরু করেছে হয়তো ছোট পরিসরে, এবং তারা ব্যাংক লোনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না। মূলত তারা হয়তো কারো কাছ থেকে ধার করে বা নিজেরা ম্যানেজ করে ছোট করে শুরু করছে, এবং আমরা তাদের কাছ থেকে শুনেছি তারা অর্ডার পাচ্ছে স্টার্ট করার পর থেকে। তারা যেহেতু এটা একটা বড় কারণ হলো, তাদের সাথে যেহেতু বায়ারের একটা আগে থেকে যোগাযোগ ছিল বা আছে, ফলে বায়ারকে তারা রিকোয়েস্ট করেছে, ছোট পরিসরে একটা অর্ডার তাদের কাছে দিয়েছে। এখন এরা যদি, এই উদ্যোক্তারা যদি এটি সাকসেসফুলি তাদের কাছে এক্সপোর্ট করতে পারে তার চাহিদা মতো, তাহলে পরে হয়তো আরেকটু বড় স্কেলের অর্ডার পাবে, তারপরে হয়তো আরেকটু বড়, এই আশা থেকে তারা আসছে। নতুনদের মধ্যে আমরা যেটা দেখছি যে ব্যাংক লোনটাকে তারা অ্যাভয়েড করে আসতে চাচ্ছে, এবং অনেকেরই বক্তব্য হচ্ছে এরকম যে ব্যাংক লোন ডিপেন্ডেন্ট যারা হয়ে গেছে ওইসব ফ্যাক্টরি আলটিমেটলি আসলে টিকতে পারবে না, কারণ তার যে পরিমাণ প্রফিট হয়, উচ্চ সুদের হার, তার তুলনায় সুদের হারটা বেশি হয়ে যায়। এখন গার্মেন্টে তো খুব প্রতিযোগিতামূলক প্রফিট কমে গেছে, তো ফলে স্বাভাবিকভাবে এই প্রফিট দিয়ে এই ফ্যাক্টরিগুলো দীর্ঘমেয়াদে ব্যাংক লোন আলটিমেটলি পরিশোধ করতে পারবে না, একটা সময় তার আসলে টিকে থাকা কঠিন হবে। এই জন্যই তারা নিজস্ব ফান্ড দিয়ে
ছোট পরিসরে তারা করছে, বাট ব্যাংক লোনের দিকে তারা যেতে চাইছে না। রাইট। তো এই যে নতুন করে ওপেন হচ্ছে, আপনার নিশ্চয়ই অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে যারা, আমরা জানি যে সেটা কিন্তু বিদ্যুৎ গ্যাসের একটা জ্বালানির অনিশ্চয়তা অভাবও কিন্তু একটা কারণ অনেক ফ্যাক্টরি, স্পেশালি টেক্সটাইলে আপনি যেটা বললেন। তো এটা কিন্তু জ্বালানির স্বল্পতার কারণেই অনেকে বাধ্য হয়েছে। আমি এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো, সেটি হলো আপনার স্টোরের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আছে। সেটি হলো আমাদের মানে দর্শকদের পাঠকদের জন্য আমরা একটু সেটি বলতে চাই। সেটি হলো আমাদের এই যে আপনি এনার্জি ক্রাইসিস বলছেন, এনার্জি ক্রাইসিসের একটি উদাহরণ আপনার স্টোরের মধ্যে আজকে আমরা দেখেছি যে কোনো ফ্যাক্টরি, বিশেষ করে টেক্সটাইল মিল, আপনি জানেন গ্যাস নির্ভর তো টেক্সটাইল স্পিনিং মিলগুলো এবং স্টিল মিল আরও অন্যান্য সেক্টরও আছে। আমরা যদি স্পিনিং মিলই বলি যেগুলো সুতা বানায়, সেখানে তার হয়তো অনুমোদন আছে 10 PSI গ্যাসের। PSI মানে তো গ্যাসের চাপ, একটা প্রেশার, একটা পরিমাপ। কারো 15 PSI আছে, উনি পাচ্ছেন হলো 1.5 PSI। আমাদেরকে এটা একটু বলুন আসলে এইটা কিভাবে চলছে, কতদিন ধরে চলছে এবং এত গ্যাপ কেন? এটা আপনি ঠিকই বলেছেন যে গত 4.5 বছর ধরে যারা কারখানার মালিক, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা এই বিষয়টা বলেছে যে ধরেন আমি ইনফ্যাক্ট একটা স্পিনিং মিলের আমি প্রায় ধরেন যে 15-20 দিনের এই যে গ্যাসের যে প্রেশারের যে মিটার রিডিংটা, আমি কিন্তু সেটা আনিয়েছি আমার স্টোরিতে এটা ইউজ করার জন্য। তো সেখানে দেখলাম যে ধরেন এক্সেপ্ট ফ্রাইডেতে যেহেতু অনেক কিছু বন্ধ থাকে, সো ফ্রাইডেতে প্রেশারটা ধরেন যে 5-6 বা ম্যাক্সিমাম 7 PSI এরকম লেভেলে যায়, যেটা ধরেন যে 10 থেকে 12 PSI এরকমের দরকার স্পিনিং মিলের আপনি জেনারেটর বা বয়লার এই মেশিনগুলো রান করার জন্য। তো সেটা কিন্তু আসলে তারা অ্যাভারেজ পাচ্ছে আসলে 1.5-2, এবং এতে আসলে মেশিন চলে না। অনেক সময় আপনার এটা দিয়ে মেশিন চলতে গেলে আপনি ধরেন যে ঠিকভাবে আসলে জেনারেটররা এই গ্যাস প্রেশারে জেনারেটর চলে না। সো তার কি করতে হয় তখন সে অল্টারনেটিভ, অনেকে ধরেন যে এক্সপেন্সিভ ডিজেল, ডাবলের থেকে বেশি খরচ ডিজেল দিয়ে সে জেনারেটর রান করে। বা মনে করেন যে একটা ফ্যাক্টরি উনি রিসেন্টলি আপনার 8 কোটি টাকা দিয়ে সোলার ইনস্টল করেছে, ব্যাটারি অ্যান্ড প্যানেল এগুলো দিয়ে, যে যাতে ওনার এই যে মানে এনার্জির যে ক্রাইসিসটা, উনি মেশিন চালাতে পারে না, তিনি এটা করেছেন। এবং দেখেন এটা কোনো ক্ষেত্রে কি পল্লী বিদ্যুৎ থেকে কিছু বিদ্যুৎও কি পল্লী বিদ্যুতের ব্যাপারে দেখেন, আমি এখানে কথা বলেছি আপনার যেমন একটা সিরামিক্স ফ্যাক্টরি আছে, আপনি এখানে যে একটা শু ফ্যাক্টরি, যেমন শু ফ্যাক্টরিতে গ্যাস দরকার নেই, ওনার ইলেকট্রিসিটি এনাফ। তো উনি বলছেন যে ভাই ইলেকট্রিসিটি এই দিনে তো 5-6 ঘন্টা মিনিমাম থাকে না, তারপরে আসে 10-15 মিনিট পরে আবার যায়। সো আপনি মেশিন অন করলেন আবার চলে গেল। সো এতে যে মেশিনগুলো খুবই তাদের মানে ক্ষতি হচ্ছে। তারা যেটা বলছে যে এটা আমাদের আসলে খুব ক্ষতি হইতেছে, যেখানে আসলে গ্যাসের দরকার নাই, শুধুমাত্র বিদ্যুতের। আরইবি যেসব জায়গা আছে সেই সমস্ত ফ্যাক্টরি খুবই সিভিয়ারলি তারা আসলে সাফার করছে। এই যে এটা আমাদের সরকারের দেখা উচিত যে খুবই আমরা আসলে চাচ্ছি যে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ুক, বিদেশিরা এখানে এসে ইনভেস্ট করুক, সবই আসলে সম্ভাবনা আছে বাংলাদেশে। আমি তো দেখি যে একমাত্র আসলে ধরেন যে সমস্যাই যে আমাদের এনার্জি। আজকে ধরেন যে সবাই একটা কোশ্চেন আসে, অনেকেই বলে যে বাংলাদেশে সব ফ্যাক্টরি কেন গ্যাস বেসড। তো গ্যাস বেসড আসলে গ্যাস দিয়ে কিন্তু জেনারেটর বা বয়লার এই মেশিনগুলো রান করার জন্য বেসিক্যালি গ্যাসটা লাগে, কারণ গ্যাসটা রেখে আপনি ক্যাপটিভ পাওয়ার বিদ্যুৎ উৎপাদন করবেন, আপনি নিজে ইউজ করবেন, আপনার যদি অতিরিক্ত থাকে সেটা গ্রিডে চলে যাবে। সো এইভাবে তারা ইউজ করে যাতে নিরবচ্ছিন্ন তারা বিদ্যুৎ পায়। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বললেন 1.5 PSI পাচ্ছে, ওনার অনুমোদন 10 PSI, হয়তো প্রয়োজন 7-8 PSI হলে উনি চালাতে পারতেন। 8 PSI মোটামুটি ভালো চলে। তারপরে উনি হয়তো আরইবি থেকে কিছু পাচ্ছেন, সোলার থেকে কিছু পাচ্ছেন, ডিজেল দিয়ে, সব কিছু মিলিয়ে উনি ওনার ক্যাপাসিটির কতটুকু উৎপাদন করতে পারছেন? ক্যাপাসিটি শোনেন, এই যে 1.5-2 PSI থাকলে অনলি 30% চলে। তো দেখেন 30% চলে, 30%-এ চলে আপনি জানেন যে স্পিনিংয়ে যদি মার্জিন প্রফিট করতে হয়, এটা 70-80% মিনিমাম তার এই ক্যাপাসিটিতে চলতে হয়।
ইনসাইডাররা সেটা বলে 90% না হলে তার প্রফিট থাকে না। তো আমি ধরে নিলাম যে সেটা 70-80% চললেও তারা আসলে টিকে থাকতে পারে। তো সেখানে যদি আপনি 30% ক্যাপাসিটিতে চলে, এরা তো আসলে শোনেন অনেকে মানে বলছে না, বললে সে আসলে ব্যাংক থেকে সে ওয়ার্কিং ক্যাপিটালের সাপোর্ট পাবে না। তারা যে এত ট্রাবলে আছে এটা যদি বলে, এবং অনেকের নাম প্রকাশ করে বলে না যে আমরা এত কম সক্ষমতায় চলছি এবং আসলে আর্থিকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, এটা তারা পাবলিকলি বলছে না যে বিকজ অফ আসলে ব্যাংক তার থেকে হাত গুটায় নেবে। আমাদের দেশের ব্যাংকের আপনিও শুরুতে বলেছেন যে ক্লায়েন্ট সমস্যায় পড়লে আসলে ব্যাংক সরে যায়, যেটা আসলে ব্যাংকের উচিত ক্লায়েন্টের সাথে বসে যে আসলে কিভাবে সমাধান করা যায়, ওই ক্লায়েন্টের থেকে ব্যাংক আসলে হাত গুটায় চলে যায়। এটা একটা বাংলাদেশে কমন প্র্যাকটিস দেখেছি। তো এখন এই যে পিএসআই দেখেন অনেকে এলপিজি ইউজ করছে এই গ্যাসের কারণে, কেউ কেউ সিএনজি ইউজ করছে, কিন্তু সিএনজিও তো আপনার অ্যাভেলেবল না। এলপিজিও তো ধরেন যে এখনও যদিও অনেক এক্সপেন্সিভ, এলপিজিতে আপনার যেটা গ্রিডের তার থেকে তার ডাবল খরচ হবে বা গ্যাসের থেকে ডাবল খরচ হবে। তো তাদের যেহেতু মার্জিন এখন এত কম্পিটিটিভ, এত কমে গিয়েছে যে এইসব মিল আসলে তারা কিন্তু এই বলে যে এভাবে যদি চলতে থাকে, যদি আমাদের এনার্জি সিচুয়েশন ইমপ্রুভ না হয়, তাহলে আসলে সামনে কিন্তু আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হবে। আপনি তো 6 মাসের কথা বললেন টেক্সটাইল সেক্টরে, আমি জানি যে গত 5 বছরে প্রায় 234টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে টেক্সটাইল সেক্টরে। এর মধ্যে 114টা শুধু স্পিনিং মিল। তো একটা স্পিনিং মিলে কিন্তু আসলে এই 50,000 স্পিন্ডেলেও যারা করেছে তাদেরও কিন্তু মিনিমাম 5 থেকে 600 কোটি টাকা বিনিয়োগ আছে, এবং 600 কোটি টাকা বিনিয়োগ হইলে আপনি দেখবেন যে 400 কোটি কিন্তু ব্যাংকের লোন। সো এই যত ফ্যাক্টরি বন্ধ হবে এই চাপটা কিন্তু আসলে ব্যাংকের উপরেও আলটিমেটলি পরে গিয়ে বাড়বে, বিকজ টোটাল ইকোনমির উপরে, টোটাল ইকোনমির উপরে, এমপ্লয়মেন্ট সব ক্ষেত্রে এতে এত বেশি এফেক্ট করবে যে সরকারের আসলে এটা নিয়ে আমরা দেখলাম যে সরকার ধরেন যে একটা প্রো বিজনেস বাজেট দেওয়ার চেষ্টা করেছে, অনেক ডুইং বিজনেস প্রসেসটা সহজীকরণ করার চেষ্টা করেছে, এভরিথিং গুড, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। সব কিছু বুঝলাম ভালো যে ভাই একদিনের মধ্যে আমি লাইসেন্স পেয়ে যাব, ব্যবসা শুরু করতে পারবো, আমার গ্যাস বা ইলেকট্রিসিটি কই, সেটার তো একটা রোডম্যাপ লাগবে। এটা আমাদের যারা উদ্যোক্তা তারাও এই একই কথা বলছেন। একটা বিষয় এখানে আমরা খেয়াল করলাম যে সরকারের পক্ষ থেকে মেসেজটা ভালো, যে ব্যবসায়ীদের কনফিডেন্স বাড়ানোর জন্য বাজেটে আগে অথবা পরে বা বাজেটে যেই মেসেজটা দেওয়া হয়েছে সেটি ব্যবসায়ীদের কনফিডেন্স বাড়ার জন্য একটি ভালো মেসেজ। যেমন আপনাকে বলি, সেটা আমি একটু আগে বলা হয়নি, সেটা হলো আপনার যেমন বাজেটে বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু ট্যাক্স কমানো হয়েছে, স্থানীয় শিল্পকে একটা সুরক্ষা দেওয়ার চেষ্টা আছে। তারপরে আপনার 20,000 কোটি টাকার মতো একটা ফান্ড দেওয়া হবে যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে সেগুলো নতুন করে চালু করার জন্য, তাদেরকে এটা একটা সরকারের পক্ষ থেকে এক ধরনের সাপোর্ট। তারপরে সম্প্রতি টেক্সটাইল মিলগুলোকে রক্ষা করার জন্য এই স্থানীয় সুতা ব্যবহার করলে যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ আছে, সেটি 1.5% থেকে 5% করা হয়েছে। এরকম কিছু উদ্যোগ সরকারের পক্ষ থেকে আছে। এগুলোও কিন্তু ওই যে ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগে আসার যে একটি বা বিনিয়োগে আসতে চাইছে, এটিও একটি কারণ কিন্তু, যে হ্যাঁ সরকারের পক্ষ থেকে অ্যাটলিস্ট একটা সাপোর্ট তারা দেখছেন। প্লাস আরেকটা বড় বিষয় তো হলো এটা যে একটা নতুন সরকার এসেছে, একটা রাজনৈতিক সরকার এসেছে। এতদিন 2 বছরের একটা সরকার ছিল, অস্থিতিশীল অথবা অনিশ্চিত অবস্থা থেকে এক ধরনের স্থিতিশীলতার দিকে দেশের রাজনীতি যাবে, এই সবগুলোও কিন্তু একটি কারণ আসলে। ইয়েস, আপনি ঠিকই বলেছেন। আমরা একটা পয়েন্ট বলে শেষ করব, আপনার কিছু বলার না থাকলে। ধরেন টেক্সটাইল সেক্টরে যে 234টা মিল আমি বললাম 5-6 বছরে বন্ধ হয়েছে, আমি খোঁজ নিয়েছিলাম। তো বাংলাদেশ ব্যাংকের যে এই যে রিফাইন্যান্স স্কিম, যে আপনার বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করা যায় কিভাবে, এগুলো নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে একটা ফান্ড তৈরি করা। তো এই 234টার মধ্যে 120টার মতো মিল বিটিএমএ থেকে লিস্ট দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে, যে কারা আসলে রিওপেনিং হতে চায়। তো ইন্টারেস্টিং হচ্ছে 120টার মতো মিল তারা এটা চায়নি, বিকজ তারা ওই পজিশনে নাই। লোন দিলেই যে তার মিল এখন চালু করতে পারে তারা ওই রকম অবস্থায় নাই। তার মানে এগুলো পার্মানেন্টলি বন্ধ থাকবে, অক্সিজেন দিয়ে ওগুলোকে রক্ষা করা যাবে না। ওকে রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য।
দর্শক, আমরা আলোচনা করলাম, আমাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।